আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে মূলত জাপানে এসএসডব্লিউতে আসতে কি করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন আমার চ্যানেলে অলরেডি 4-5টা ভিডিও আছে এসএসডব্লিউ নিয়ে, কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে যারা একেবারেই নতুন, তারা তো ধরেন আগের ভিডিওগুলো হয়তো দেখেনি কিংবা দেখেও বুঝতে পারেনি। তো তারা আমাকে প্রশ্ন করে যে এসএসডব্লিউ ভিসাতে যেতে গেলে প্রথম থেকে আমাদের কি করতে হবে, কি ধরনের স্টেপ নিতে হবে, একবারে প্রথম থেকে ভাইয়া আমাদের একটু বুঝাবেন। তো এই জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। যারা এসএসডব্লিউ সম্পর্কে অলরেডি জানেন তাদের জন্য ভিডিওটি না দেখলেও চলবে, কিন্তু যারা নতুন আমার ধারণা তাদের জন্য এই ভিডিওটি আজকে অনেক হেল্পফুল হবে। তো আজকে এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা পরামর্শ করতে চাচ্ছি। পরামর্শটা হলো এমন যে আমি আমার আগের 2টা ভিডিওতেও বলেছি যে আপনাদের কাছ থেকে এই গত 2-3 মাসে আমি এত ভালোবাসা পেয়েছি যে আমি সত্যি কৃতজ্ঞ। এবং অনেকে আমাকে একটা রিকোয়েস্ট করে যে ভাইয়া আপনি বাংলাদেশ এবং জাপানের মধ্যে একটা প্রতিষ্ঠান তৈরি করুন, যার মাধ্যমে আপনার সহযোগিতায় আমরা জাপানে যেতে পারি। তো আমিও জিনিসটা রিসেন্টলি কয়েকদিন হলো একটু পজিটিভলি চিন্তা করা শুরু করেছি। তা আমি যেটা চিন্তা করছি যে আমি তো আমার জব ছাড়বো না। আপনারা জানেন যে আমি একজন আইটি ইঞ্জিনিয়ার, একটা অনেক নামকরা গাড়ির কোম্পানিতে আলহামদুলিল্লাহ একটা ভালো পদে আছি। তে আমি জব ছাড়ার ইচ্ছা আমার নাই। তা আমি যেটা রিসেন্টলি একটু চিন্তা করতেছি যে আপনার ভাবি যেহেতু পার্ট টাইম কাজ করে, সেও যেহেতু জাপানি অনেক ভালো জানে, সে ড্রাইভিং জানে, জাপানে অফিস আদালতে কাজ করতে পারে। তা আমি চিন্তা করতেছি যে তাকে দিয়ে কিছু একটা করালে কেমন হয়। সেই ক্ষেত্রে ধরেন ব্যাপারটা এরকম যে আমরা ডাইরেক্ট হয়তো বা নিজেরা কোনো কোম্পানি করব না, যাদের একটা অলরেডি একটা জাপানের সাথে বাংলাদেশে যাদের একটা ল্যাঙ্গুয়েজ স্কুল কিংবা একটা ব্যবসা অলরেডি আছে, তাদের সাথে যদি যোগ দেওয়া যায় তাহলে কেমন হয়, আমি এরকম একটা জিনিস চিন্তা করতেছি। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের কোয়ালিটি অবশ্যই মেনটেন করব, বিশ্বস্ততা যে জিনিসটা সেটা অবশ্যই আমরা ইনশাল্লাহ মেনটেন করব। কিন্তু আমি যেহেতু এখনও কোনো সিদ্ধান্ত নেইনি, আমি এখন এই বামের ছবিটার মতো কি করব চিন্তা করতেছি। এমনিতে আমি বিজি মানুষ, নিজেকে আরও বিজি বানাবো কিনা এটাও চিন্তা করতেছি। কিন্তু প্রথম থেকে যেটা বলে আসছে যে আপনাদের হেল্প করার আমার অনেক ইচ্ছা। আমি চাই আপনারা একটা বিশ্বস্ততা, একটা সঠিক নির্ভরতার উপর বেস করে আপনারা ভালোভাবে জাপানে আসতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা একটা রিকোয়েস্ট করব, আমি তো আপনাদের বললাম যে এরকম একটা কথা চিন্তা করতেছি। এখন আমি আপনাদের থেকে শুনতে চাই, আমার এখানে যেহেতু 7,500 ফলোয়ার অলরেডি আছে, আপনারা কি মনে করেন, করলে কি ভালো হবে? আপনাদের মতামতটা চাই। এবং আমি চাচ্ছি আপনারা আজকে এই ভিডিওটা দেখার পরে আপনাদের মতামত কমেন্টে জানাবেন প্লিজ। তারপরে আমি আস্তে আস্তে সিদ্ধান্ত নিব। তে এই জন্যে আপনাদের কাছে এই ছোট একটু রিকোয়েস্ট থাকলো। চলুন এবার আমরা আমাদের মূল ভিডিওতে যাই। তে আপনারা জানেন যে আমার চ্যানেলে অলরেডি আমি 4-5টা ভিডিও বানিয়েছি এসএসডব্লিউ নিয়ে। এই ভিডিওটিতে যেমন আমি এসএসডব্লিউ সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করেছি, এই ভিডিওটিতে আমি কেয়ার গিভার সম্পর্কে আলোচনা করেছি, এই ভিডিওটিতে আমি আপনি জাপানে কিভাবে একজন সার্টিফাইড কেয়ার গিভার হবেন সেই সম্পর্কে আলাপ করেছি। এই ভিডিওটিতে আমি এসএসডব্লিউ সম্পর্কিত যে প্রশ্নগুলো অনেকের মনেই আসে সেগুলা সামারাইজ করেছি। এবং এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কিভাবে এসএসডব্লিউ 1 থেকে এসএসডব্লিউ 2-তে ট্রান্সফার হবেন। যার ফলে আমি যেটা বলতে যাচ্ছি, আমি যেহেতু অলরেডি কয়েকটা ভিডিও বানিয়েছি এসএসডব্লিউ সম্পর্কে, সুতরাং এসএসডব্লিউ কী, এর সংজ্ঞা কী, এই জিনিসগুলো আমি আজকের এই ভিডিওতে নিয়ে আসবো না। আপনারা এই ভিডিওগুলো আগে দেখে নেবেন।
তে আমি আজকে এই ভিডিওটিতে আপনাদের একেবারে নতুনদের জন্য বলতে চাই যে আপনারা কিভাবে এসএসডব্লিউতে আসার জন্য আপনাদের প্রথম থেকে প্রস্তুতি নিতে হবে। এবং এসএসডব্লিউ সম্পর্কে আমার আরও কয়েকটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, যেমন স্কিল টেস্ট কোথায় দেবেন, কীভাবে পাস করবেন, কীভাবে প্রিপারেশন নেবেন, ওগুলো আমি আস্তে আস্তেই বানানোর চেষ্টা করব। তা আপনারা জানেন যে আমি যেহেতু ফুল টাইম জব করি, আমার জন্য অতটা সময় ব্যয় করা সম্ভব না, তার মধ্যে দিয়েই আমি চেষ্টা করি আপনাদের জন্য বেস্টটা তৈরি করার জন্য। তো প্রথমেই চলেন আমরা দেখি যে এসএসডব্লিউতে আসতে হলে কি করতে হবে। আমরা ধরে নিচ্ছি এখানে বামে যে আপনি বাংলাদেশি সিটিজেন, আপনার বয়স 18-র উপরে, একজন ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তো এসএসডব্লিউ ভিসাটা সম্পর্কে আমি যদি খুবই সংক্ষেপে একটু বলি, তাহলে বলতে হবে যে এটা জাপান গভর্নমেন্টের একটা নতুন ভিসা সিস্টেম, যেটা 2019 সালে স্টার্ট হয়েছে। এই ভিসার আন্ডারে আপনারা বাংলাদেশ থেকে ওয়ার্ক মানে কাজ করতে জাপানে বৈধভাবে আসতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনারা এগ্রিকালচার সেক্টরে আসতে পারবেন, তারপরে আপনারা ফিশারিজ সেক্টরে আসতে পারবেন, আপনারা অ্যাভিয়েশন সেক্টরে আসতে পারবেন, কেয়ার গিভিংয়ে আসতে পারবেন, কনস্ট্রাকশনে আসতে পারবেন, ফুড প্রসেসিংয়ে আসতে পারবেন। বিভিন্ন সেক্টর আছে, ওগুলো আজকে আমি অত ডিটেল বললাম না। আমি যেহেতু বললাম আমার অন্য ভিডিও আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন প্লিজ। তো বাংলাদেশ থেকে আমি যেটুকু জানি মেইনলি আসে আপনার এগ্রিকালচার সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে এবং কেয়ার গিভিং সেক্টরে। এই তিনটা সেক্টরে বাংলাদেশ থেকে প্রধানত মানুষজন এখন পর্যন্ত এসে থাকে। তবে রিসেন্টলি আমি যেটা অনেক স্টাডি করে পেয়েছি, এর বাইরেও ইভেন রেস্টুরেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট, গ্রাউন্ড হ্যান্ডেলিং, বিভিন্ন কাজেই কিন্তু আস্তে আস্তে আপনার এই এসএসডব্লিউ ভিসার মাধ্যমে জাপানে লোক ঢুকতে শুরু করেছে। তো এখন প্রথমেই যেটা আপনাকে করতে হবে সেটা হলো, 1 নাম্বার আপনার ফেজে আপনাকে যেটা করতে হবে যে আপনি যে এসএসডব্লিউতে জাপানে আসবেন কি না এই বিষয়ে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এইখানে আমি বলি, এসএসডব্লিউতে কিন্তু আপনার জাপান গভর্নমেন্টের পক্ষ থেকে অত বড় কোনো এডুকেশনাল রিকোয়ারমেন্ট নাই। মানে আপনাকে এই পাস হইতে হবে, ওই পাস হইতে হবে, এরকম বড় কোনো রিকোয়ারমেন্ট নাই। তে আমি যেটুক স্টাডি করে পেয়েছি, জাপান গভর্নমেন্ট কিন্তু শিক্ষাগত ব্যাপারে অতটা এখানে কোনো রেস্ট্রিকশন রাখেনি। কিন্তু আমি জানি বাংলাদেশ থেকে যে এজেন্টগুলো সার্কুলার দেয়, তারা লেখে এসএসসি মানে ম্যাট্রিক পাস হতে হবে কিংবা এইচএসসি পাস হতে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এজেন্ট ভেদে আপনার এই এডুকেশন আপনাকে কতটা শিক্ষিত হবে সেইটা কিন্তু ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। তো এইটাও কেন হচ্ছে সেটাও আমি কিছুটা স্টাডি করে বের করেছি। একেবারে শিক্ষা না থাকলে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়ানো কিংবা আপনার স্কিল টেস্ট পাস করাটা কঠিন হয়ে যায়, যার ফলে আপনি এজেন্টদের জন্য কাজটা কঠিন হয়ে যায়। আপনি হয়তো আসতে চাচ্ছেন, কিন্তু আপনার একেবারেই শিক্ষাগত যোগ্যতা না থাকার জন্য আপনি স্কিল টেস্ট পাস করতে পারতেছেন না কিংবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে পারতেছেন না, যেইটা আস্তে আস্তে এজেন্টদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায়। এই জন্যেই আমার ধারণা বাংলাদেশি এজেন্টরা আপনার এইচএসসি পাস না হলে সাধারণত নিতে চায় না এইচএসসি। আবার আমি দেখেছি এসএসসি পাস হয়েও আসে, ম্যাট্রিক পাস হয়েও আসে, আবার 7-8 পাস থাকা মানুষজনও আসছে। তো এইখানে আমি যেটা বলতে চাইলাম যে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যেহেতু কোনো কড়াকড়ি কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনি মোটামুটি ক্লাস 7-8 পাস থেকে শুরু করে মাস্টার্স পাস পর্যন্ত আপনি এখানে এই ভিসার মাধ্যমে আসতে পারবেন, যার ফলে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুযোগ। এবং এইখানে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে আপনি আসবেন কি না। তারপর আমরা দ্বিতীয় ফেজে এখানে দেখব যে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, কি কি লাগবে আপনার। তারপরে আমরা দেখব আমার পক্ষ থেকে কয়েকটা সাজেশন দিব অন্যান্য ভিডিওর মতো। তো এইভাবে আমরা আজকের এই ভিডিওটা চালাতে থাকব। চলুন আমরা পরের স্লাইডটা দেখি। তো এইখানে এসএসডব্লিউতে আসতে গেলে আপনাকে যেটা প্রথমেই লাগবে, 2টা জিনিস আপনাকে প্রথমেই লাগবে। আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনার অ্যাবিলিটি লাগবে। আমি সেটা এখানে 1 নাম্বারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
আপনাকে অবশ্যই জাপানিজ শিখতে হবে, আপনাকে অবশ্যই জেএলপিটি N4 কমপ্লিট করতে হবে, কিংবা জেএফটি বেসিক আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখানে আপনি জেএলপিটি N4ও করতে পারেন, আবার জেএফটিও করতে পারেন। তো আমি আপনাদের কম সময়ে যেন আগাইতে পারেন এই জন্য যেটা সাজেশন দিব, আপনি আগে জেএলপিটি N5 করেন। জেএলপিটি N5 করে তারপরে আপনি জেএফটি বেসিক পরীক্ষাটা দেন। আমি এটা কী জন্য বলতেছি, আপনি জানেন যে জেএলপিটি বছরে মাত্র 2 বার হয়। আপনি যদি একবার ফেল করে বসেন, তারে আর একবারের জন্য আপনাকে আবার 6 মাসখানিক ওয়েট করতে হবে। যার ফলে আমি যেটা আপনাকে বলতে চাই, আপনি জেএলপিটি N5 কমপ্লিট করার পরে আপনি জেএফটি পরীক্ষার জন্য রেডি হন। এবং জেএফটি পরীক্ষাটা আপনার মাসে প্রায় 5-6 বার হয়। আপনি ঢাকা থেকেই দিতে পারবেন, জেএলপিটি এবং জেএফটি আপনি দুইটাই ঢাকা থেকে দিতে পারবেন। তো এই পরীক্ষাগুলো আপনি কোথায় কিভাবে দিবেন, কিভাবে আপনাকে রেডি হতে হবে, এই বিষয়ে আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে। কিছুদিন ওয়েট করলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারপরে আপনাকে 2 নাম্বার যে প্রস্তুতিটা নিতে হবে, আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। ধরেন আপনি এগ্রিকালচার, কৃষিকাজে জাপানে আসতে চান। আপনি যদি কৃষিকাজে জাপানে আসতে চান, তাহলে কৃষিকাজের উপর ভিত্তি করে আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। আবার আপনি যদি কনস্ট্রাকশন কাজের উপরে ভিত্তি করে জাপানে আসতে চান, তাহলে আপনাকে কনস্ট্রাকশন কাজের উপর ভিত্তি করে স্কিল টেস্ট দিতে হবে। তার মানে এইখানে আমি আপনাদের যেটা বোঝাতে চাইলাম, শিক্ষাগত যোগ্যতা কিন্তু অতটা চায়নি, কিন্তু আপনাকে জাপানিজ লেভেল চেয়েছে একেবারে ক্লিয়ারভাবে, এবং আপনাকে স্কিল টেস্ট পাস করতে হবে আপনি যেই ফিল্ডে আসবেন ওই ফিল্ডের উপরে। তো এই 2টা পরীক্ষায় যখন আপনি পাস করে যাবেন, তখন আমি 3 নাম্বারে এখানে দেখাচ্ছি যে আপনি কিন্তু এখন এসএসডাব্লিউর জন্য রেডি। আপনি এখন এসএসডাব্লিউতে জাপানে আসার জন্য আপনার পক্ষ থেকে যে যোগ্যতাগুলা দরকার সেগুলা কিন্তু আপনার অলরেডি হয়ে গেছে এইখানে। তো তারপরে আমি 4 নাম্বারে যেটা দেখাচ্ছি সেটা হলো যে আপনি যখন 3 নাম্বারে আপনার যোগ্যতা হয়ে গেল, তখন আপনাকে বাংলাদেশে এখন একটা এজেন্ট খুঁজতে হবে। আপনি একা একাও জাপানি কোম্পানির সাথে যোগাযোগ করে আসতে পারেন এসএসডাব্লিউর মাধ্যমে, কিন্তু আমার মনে হয় এটা অনেক কঠিন কাজ। যার ফলে আপনাকে এখন বাংলাদেশে একজন এজেন্ট খুঁজতে হবে, যে আপনি কার মাধ্যমে বাংলাদেশ থেকে এসএসডাব্লিউর মাধ্যমে জাপানে আসবেন। তো এইখানে আমি জাস্ট আপনার বোঝার সুবিধার জন্য একটার পর একটা দিয়েছি। এর মানে এই না যে আপনাকে তাই করতে হবে। আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতেই, স্কিল টেস্টের প্রিপারেশন নিতে নিতেই আপনি এজেন্ট খোঁজা শুরু করে দিবেন, আপনার জন্য কোন এজেন্টটা ভালো হবে। এবং এইখানে আমি আপনাকে একটা যেটা পরামর্শ দিব, আপনি নিজে সশরীরে 5-6টা এজেন্টের কাছে যান, যে আপনি খোঁজ নেন যে আপনার কত টাকা লাগবে, কত সময় লাগবে, ওই এজেন্টরাই আপনাকে জাপানিজ শিখাবে কিনা, কিংবা ওই এজেন্টরাই আপনাকে স্কিল টেস্টে পড়াশোনাতে হেল্প করবে কিনা, এগুলা আপনি ওই এজেন্টের কাছ থেকে শুনে নেবেন। এবং আমি 5-6টা এজেন্ট কী জন্য বললাম, এক একটা এজেন্ট কিন্তু আপনাকে এক এক রকম বলবে। কেউ বলবে 5 লাখ টাকা লাগবে, কেউ বলবে 8 লাখ টাকা লাগবে, কেউ বলবে 12 মাস লাগবে, কেউ বলবে 6 মাস লাগবে। এজেন্ট ভেদে কথাবার্তা অনেকটাই ডিফারেন্ট হবে। এই জন্য আমি বলবো আপনারা 5-6টা এজেন্টের কাছে যে আগে খোঁজ খবর নেবেন, এবং কোনো যেন প্রতারণার শিকার না হন। আপনাকে খুব ভালো করে ইনফরমেশন কালেক্ট করতে হবে। এবং যাদের একটু বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি এখানে বলতে চাই, আপনার যদি ধরেন 35-এর উপর কিংবা 40-45-এর মতো বয়স হয়ে যায়, তাহলে আপনি আর অবশ্যই দেরি করবেন না। আপনি যত তাড়াতাড়ি পারেন এজেন্টের কাছে যান, আপনার সমস্যাটা খুলে বলেন যে আমার বয়স হয়ে গেছে কিন্তু আমি যেতে চাই, আপনারা আমাকে কিভাবে হেল্প করতে পারেন। তখন তাদের থেকে শুনেন যে তারা আপনাকে কিভাবে সাপোর্ট দিতে পারবে। তো এই স্লাইডটাতে আমরা মোটামুটি বুঝলাম যে আপনাকে প্রথমেই বেসিক যে কাজগুলো করতে হবে সেটা আমরা এখান থেকে দেখলাম, যে আপনাকে জাপানিজ শিখতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজের, এবং স্কিল টেস্ট জন্য পড়তে হবে, রেডি হতে হবে
পাশ করতে হবে। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি যে আপনি এই এসএসডব্লিউতে আসার সময় কিভাবে আসবেন। অনেকের কাছে এটা একটা ব্ল্যাক বক্স, অনেকেই জানে না যে কিভাবে আসবেন। তো এখানে আমি সংক্ষেপে আপনাদের সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব। আপনি প্রথমে 1 নম্বরে, এখানে ধরেন আপনি একজন ছেলে কিংবা একজন মেয়ে, তে আপনি প্রথমে যেটা আমি বলে আসলাম, আপনাকে বাংলাদেশে একটা সেন্ডিং এজেন্ট খুঁজে বের করতে হবে। একটা এজেন্ট খুঁজে বের করবেন। এই 2 নম্বরের এজেন্টটা আপনার জন্য জাপানের এই অ্যাকসেপ্টিং এজেন্টের সাথে কাজ করবে। এরা এই 2 নাম্বার এবং 3 নাম্বার, বাংলাদেশের সেন্ডিং এজেন্ট এবং জাপানের অ্যাকসেপ্টিং এজেন্ট, এরা 2 জন কাজ করবে। তে বাংলাদেশের এই সেন্ডিং এজেন্টটা জাপানের এই অ্যাকসেপ্টিং এজেন্টকে আপনার সম্পর্কে জানাবে এবং আপনার এই জাপানের অ্যাকসেপ্টিং এজেন্টটা তখন আপনার জন্য জাপানে কাজ খুঁজবে, কাজ রেডি করবে এবং যখন ওরা কাজ খুঁজে পাবে, রেডি করবে, তখন আপনাকে বাংলাদেশে তারা একটা ডিমান্ড লেটার পাঠাবে যে না, হ্যাঁ, এই লোকটাকে আমরা নিয়ে আসতে পারবো। তারপরে আপনার এজেন্ট আপনার সাথে যোগাযোগ করবে, করে হয়তো আপনার পাসপোর্টের কপি, ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, এনআইডির কপি, বিভিন্ন কিছু আপনার এবং আপনার বাংলাদেশের এজেন্টের মাধ্যমে আদান প্রদান হবে। তারপরে বাংলাদেশের এজেন্ট আপনার থেকে সেই জিনিসপাতিগুলো সংগ্রহ করে, চেক করে তারা জাপানে এই অ্যাকসেপ্টিং এজেন্টের কাছে পাঠাবে এবং জাপানের এই অ্যাকসেপ্টিং এজেন্টটা তখন আপনাদের পক্ষ হয়ে জাপানিজ ইমিগ্রেশনের কাছে এই 4 নাম্বার এখানে আপনার সিওইর জন্য অ্যাপ্লাই করবে। তারপরে আপনার অ্যাপ্লাই করার পরে এখান থেকে 1 থেকে 3 মাসের মধ্যে জাপানিজ ইমিগ্রেশন আপনার কাগজপাতি, আপনার ডিমান্ড লেটার, জব লেটার, এগুলা সব শিওর হওয়ার পরে সিওই ইস্যু করে এই অ্যাকসেপ্টিং এজেন্টটাকে পাঠিয়ে দিবে, কিংবা এই অ্যাকসেপ্টিং এজেন্ট যার কাছে পাঠাতে বলবে তার কাছে পাঠিয়ে দিবে। তারপরে সেই সিওইটা আপনার বাংলাদেশেই এই এজেন্টের কাছে আসবে এবং বাংলাদেশি এজেন্টার কাছে আসার পরে তারা আপনার সাথে যোগাযোগ করবে। আপনি এইখানে যাবেন, আপনার এজেন্টের কাছে যাবেন, আপনাদের টাকা পয়সা সম্পর্কিত যেই ধরনের চুক্তি হয়েছে সেইগুলো এখানে আপনার সম্পাদিত করবেন। তারপরে আপনি ওই সিওইটা নিয়ে, আপনার সার্টিফিকেট অফ এলিজিবিলিটিটা নিয়ে আপনি 5 নাম্বারে বাংলাদেশে জাপানিজ এমবেসি, আমরা জানি এখন ভিএফএস এর মাধ্যমে অ্যাপ্লাই করা হয়, আপনি এই 5 নাম্বার হিসাবে এইখানে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তারপরে হয়তো 2-3 সপ্তাহের মধ্যে আপনার ভিসাটা হয়ে যাবে। তারপরে আপনি জাপানে চলে আসবেন এবং জাপানে চলে এসে এই 6 নাম্বার প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে 3 নাম্বার প্রতিষ্ঠানটা এটা কিন্তু অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন, এর মানেই না যে আপনি এখানে কাজ করবেন। এই অ্যাকসেপ্টিং অর্গানাইজেশনটা যেটা জাপানে, সে আপনার জন্য অন্য একটা প্রতিষ্ঠানে কাজ ঠিক করে রেখেছে, যেটাকে আমি এখানে 6 নাম্বার হিসাবে দেখাচ্ছি। তা আপনি এই 6 নাম্বার প্রতিষ্ঠানটাতে জাপানে আসার পরে কাজ শুরু করবেন এবং আস্তে আস্তে আপনি আপনার SSW1 থেকে SSW2 এর যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন এবং আস্তে আস্তে আপনি এই কাজে সেটেল হয়ে যাবেন। তো এটাই হবে আপনার ফ্লোটা, যে কিভাবে আপনি একটা এজেন্টের কাছে যাবেন, এজেন্ট কিভাবে জাপানে অ্যাপ্লাই করবে, জাপান থেকে কিভাবে সিওইটা ইস্যু হবে, আপনি বাংলাদেশ থেকে কিভাবে ভিসা কালেক্ট করবেন, তারপরে আপনি কিভাবে জাপানে আসবেন। তো এইখানে এখন ভিডিওটা আমি আজকে আর বড় করব না। এখানে লাস্টে আমার রিকমেন্ডেশন হিসাবে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি SSWর মাধ্যমে জাপানে আসতে চান, আপনি সময় নষ্ট না করে আপনি প্রথমে JLPT N4 জন্য প্রস্তুতি নেন, JLPT N4 কিংবা JFT বেসিক, এবং আপনি স্কেল টেস্টের জন্য প্রস্তুতি নেন। তা আমার জানা মতে যারা JLPT N4 কমপ্লিট করেছে কিংবা JFT পরীক্ষায় পাশ করেছে, এরা কিন্তু জাপানে আসতে পারে। হয়তো একটু দেরি হয়, কারণ আমি আগে যেটা বললাম, আপনার বাংলাদেশি এজেন্ট তাদের জাপানে আবার জব খুঁজে বের করতে হয়, কিছু ক্ষেত্রে জব খুঁজে পেতে একটু সময় লাগে, ওই জন্য হয়তো বা একটু দেরি হয়। কিন্তু আমার জানা মতে
জেএলপিটি N4 কমপ্লিট করেছে কিংবা জেএফটি কমপ্লিট করেছে, স্কিল টেস্ট পাস করেছে, করে কিন্তু খুব বেশি ওয়েট করতে হয় না, হয়তোবা কিছুটা ওয়েট করতে হয়, সেটা আমিও বললাম, আপনি কিন্তু চলে আসতে পারবেন। এই জন্য আবারও বলি, আপনি বসে না থেকে এই দিকে ওই দিক দৌড়াদৌড়ি না করে আগে জাপানিজ লেখাপড়া শুরু করেন, স্কিল টেস্টের জন্য রেডি হয়ে যান। এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না, এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না।